আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো। শিখোর সাথে আমাদের এই প্রথম লাইভ সেশনে তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা হয়তো অলরেডি আমাদের বিভিন্নভাবে আমাদেরকে চিনো, আমাদের ভিডিওস দেখেছো, আমাদের অ্যাপটা ইনস্টল করেছো। তো আজকে যে মেইন উদ্দেশ্যটা আমাদের সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে তোমাদের অধ্যায় ভিত্তিক তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের আরো ইন ডিটেলসে আরো ডিপে তোমাদের প্রবলেমগুলো সলভ করব। ব্যাপারটা এটা যে যখন একটা লাইভ ক্লাস হয় তখন দেখা যায় যে তোমরা একটা ফিল পাও। সেই ফিলটা হচ্ছে যে যেভাবে তোমরা ক্লাসে বা স্কুলে তোমাদের শিক্ষকদের সামনে দাঁড়িয়ে যে ক্লাসটা করার বা যে আমেজটা পাও, আমরা কিন্তু এই ফিলটা তোমাদের দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো, হয়তো তোমরা সারা বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা আমাদের ক্লাসটা করতেছো। তোমরা কারা, মানে তোমরা যারা আজকের যেহেতু ক্লাসটা আমাদের মাধ্যমিক, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিবে বা যারা 9-10 এসএসসি পরীক্ষার্থী, কথাটা আশা করি বুঝতে পারছো। অর্থাৎ মাধ্যমিক নিয়ে তোমরা যারা পড়ো, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সেট ও ফাংশন, এটার উপর আমরা আলোচনা করব। এখন একটা ব্যাপার বলি, আমি জানি যে তোমরা অনেকেই আমাদের পেজেও লিখেছো যে যা তোমাদের সামনে যে শর্ট সিলেবাস করা হয়েছে সেটার উপর কিছু বললে ভালো হয়। এই কারণেই কিন্তু আজকে যে আলোচনাটা আমরা গুছিয়েছি সেটা তোমাদের শর্ট সিলেবাসেও আছে। অর্থাৎ তোমরা যারা আর 3 মাস পর এসএসসি পরীক্ষা দিবা, তোমরাও ভিডিওটা তোমাদের জন্য দরকার। আবার যারা হচ্ছে আমাদের 9-10-এ পড়ো, তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ না বাট এক বছর পর দিবা, তোমাদের জন্য আমাদের এই ভিডিওটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আমরা মেইনলি কনসেপ্টটাকে এভাবে সাজিয়েছি যে আমরা তোমাদেরকে ওভারঅল সবকিছুই দেখাতে পারবো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো এটা আমাদেরকে যদি জানাও, আমরা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। আমি তোমাদের কমেন্ট সেকশনে আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। তোমরা তোমাদের নাম লিখতে পারো, নাম বা নামের পাশে কমা দিয়ে তোমাদের জেলা, যে 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 জেলা থেকে ক্লাস করতেছো সেটা লিখতে পারো। তোমরা চাইলে তোমাদের স্কুলও লিখতে পারো। জাস্ট আমাদের সাথে একটা, আমাদের পরিবারে যে তোমরা জয়েন করে আছো বা আমাদের পরিবারকে যে তোমরা চিনো সেটার সাথে জাস্ট আমরা একটু পরিচিত হলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের যে আলোচনাটা, আমাদের যে লাইভ ক্লাসগুলা যেভাবে সাজানো হবে সেটা নিয়ে তোমাদেরকে একটু কথা বলি। সেটা হচ্ছে এরকম যে আজকে যে ক্লাসটা আমরা নিব এটা কিন্তু তোমাদের একটা কনসেপ্ট ভিত্তিক ক্লাস। কনসেপ্ট ভিত্তিক বলতে যে আমরা কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের যে ওভারঅল যে বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং হ্যাঁ অবশ্যই কিছু উদাহরণ দেখাবো। পরবর্তীতে আমরা এই আলোচনা সংক্রান্ত প্রবলেম সলভ করব। অর্থাৎ তোমাদেরকে যে কনসেপ্টটা আমি বিল্ড করে দিয়েছি, ধরো আমি আজকে তোমাদেরকে ফাংশন নিয়ে পড়াবো, পরবর্তীতে আচ্ছা আমি তোমাদেরকে এটা বুঝাবো যে ফাংশনের ডোমেন কি, ফাংশনের রেঞ্জ কি, ঠিক আছে? এরপরে যখন আমরা প্রবলেম সলভ করব, আমরা এই কোনো একটা প্রবলেম নিয়ে সেই প্রবলেমটার ডোমেন রেঞ্জ বের করা শিখবো। সেটা তোমাদের টেস্ট পেপার থেকে অ্যানালাইসিস করতে পারি, সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে তোমাদের এরকম প্রবলেম সলভ করব, বইয়ের প্রবলেমও সলভ করব। এরপরে যখন তোমরা আমাদের কনসেপ্টটা তোমাদের বিল্ড করা শেষ, তোমরা প্রবলেম সলভ দেখা শেষ, তারপরও তো তোমরা যখন বাসায় নিজেরা প্র্যাকটিস করো তোমাদের তো কিছু প্রবলেম থেকে যায়, তাই না? তখন তোমরা সেটাকে আমাদের কাছে কিভাবে দিবা? তো সেটাই আমরা তোমাদের কাছ থেকে রেসপন্স নিয়ে আমরা একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসও করাবো। তাহলে আমাদের লাইফটা কিরকম প্ল্যানের আগাবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট বিল্ড করা হবে, আমাদের প্রবলেম সলভ করা হবে, এবং তোমাদের কাছ থেকে যে প্রবলেমগুলো নিব তার বেসিসে আমরা ডাউট সলভিং করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু জাস্ট দেখে নিই যে তোমরা কারা কারা আমার ক্লাসটা করতেছো। জাস্ট তোমাদের নামটা একটু পড়ি, এতে করে আমারও ভালো লাগবে একটু। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসটা করতেছে এলাহি, সজীব, ইমন পাবনা থেকে ক্লাসটা করতেছো, ধন্যবাদ ভাইয়া তোমাকে। তারপর হচ্ছে আমাদের এখানে ময়মনসিংহ থেকে ক্লাস করতেছো নাফিসা, তোমাকে ধন্যবাদ। তোমরা ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। তারপরে ঢাকা থেকে ক্লাসটা করতেছে মনন। তারপরে চিটাগাংয়ের হাটহাজারী থেকে ক্লাসটা করতেছে মাহবুব এলাহি, ধন্যবাদ তোমাকে। তারপরে এখানে আমাদের মুনতাসির ঢাকা থেকে ক্লাসটা করতেছে। তো সবাই যারা গাজীপুর থেকে ক্লাস করতেছে, ইভা, ধন্যবাদ। এরপর আচ্ছা, তো
তো ধন্যবাদ সবাইকে, তোমরা যারা বিভিন্ন প্রান্ত থেকে ক্লাস করতেছো সারা বাংলাদেশে। তোমরা বৈশাখী ক্লাসটা করতেছো রামপুরা থেকে, ধন্যবাদ বৈশাখীকে। তো তোমরা ক্লাসটাকে তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে ছড়িয়ে দাও, সবাই যাতে ক্লাসটা করতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের পড়াতে চলে যাই। ওকে, তো আজকে অলরেডি আমরা বলে ফেলেছি যে আমাদের যে মেইন আলোচনাটা সেটা হচ্ছে আমাদের অধ্যায় 2 আমাদের সেট ও ফাংশন নিয়ে। এখন একটা ব্যাপার আমি একটু বলি যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। মেইনলি তোমরা যখন যারা তোমরা 9-এ পড়ো, তোমরা কিন্তু এটাকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের আমি যদি বলি যে সবারই দেখা যায় যে তোমাদের যে ফার্স্ট টার্ম পরীক্ষাটা, যে তোমাদের প্রথম যে পরীক্ষাটা হয় সেখানে এটা সিলেবাস অন্তর্ভুক্ত থাকে, আর তোমাদের শর্ট সিলেবাসে তো এটা আছে। এবং সত্যি বলতে এটা এতটা ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে ফাংশন যে আলোচনাটা, সেটা তোমাকে ফিউচারে যখন তোমরা কলেজ লাইফেও পড়বা তখনও এটা কিন্তু তোমাদের সাথে থাকবে। ওকে, আচ্ছা, আমি ছোট্ট করে আমার একটু পরিচয় বলি। আমার নাম হচ্ছে তাহসিন আঞ্জুম। তো আমি তোমাদের এই লাইভ ক্লাসটা কন্ডাক্ট করব এবং আমি দীর্ঘদিন তোমাদের শ্যাডো এডুকেশনের সাথে ছিলাম এবং আশা করি শিখোর সাথে তোমরা আমাকে রেগুলারলি পাবা। আচ্ছা, তো এখন আমরা যদি চলে যাই আমাদের যে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো সেগুলোতে। এখন একটা জিনিস দেখে বলে ফেলি তোমাদেরকে, এখানে যে আমি আজকে আমরা যা যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সেট প্রকাশ পদ্ধতি, অন্বয়, ফাংশন, ফাংশনের লেখচিত্র। আমি একটু পয়েন্টারটা নিই যাতে তোমরা এটা বুঝতে পারো। ওকে, এখানে আমরা যেটা সেট প্রকাশ পদ্ধতি, অন্বয়, ফাংশন, ফাংশনের লেখচিত্র, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে পাশে একটা আমি নাম্বার লিখে রাখছি, তাই না? এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের অ্যাপে এই ভিডিওগুলোতে তোমরা এই টপিকের উপর তোমাদের কনসেপ্ট বিল্ডিং এর ক্লাস তোমরা পাবা। অর্থাৎ আমাদের যে শিখো অ্যাপটা আছে সেটা যদি তোমরা ইনস্টল করো এবং তোমাদের সাবস্ক্রিপশন থাকে, তাহলে সেখানে আমাদের এই সেট এবং ফাংশন এই টপিকটার উপরে টোটাল 8টা ভিডিও আছে। সেখানে আমি কিন্তু আজকে সব নিয়ে কথা বলবো না। তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখো, তোমাদের ওভারঅল অর্থাৎ 8টা ভিডিও, এক একটা ধরো 6-7 মিনিট করে, তোমরা অনেক কিছু আইডিয়া পাবা। সেখান থেকেই আমি কিছুগুলোকে পিক করে, যেমন আমি যে সেট প্রকাশ পদ্ধতি নিয়ে কথা বলবো সেটা আমাদের 2.1 এ আছে। আমি যে অন্বয় ফাংশন নিয়ে কথা বলবো সেটা আমাদের 2.6 ভিডিওতে আছে, অর্থাৎ 2 নম্বর অধ্যায় 6 নম্বর ভিডিও। আশা করি এটা আপনারা বুঝতেছেন। এরপর আমাদের ফাংশনের লেখচিত্র, সেটা 2 নম্বর অধ্যায় 8 নম্বর ভিডিও। অনুরূপভাবে এই ব্যাপারটা তো জাস্ট একটু চাইলে তোমরা দেখে নিয়ে আসতে পারো। আর আমরা তো আজকে এগুলো নিয়ে কথা বলবোই। ওকে, আচ্ছা, চলে যাই কমপ্লিটলি পড়াশোনাতে। আমাদের সেট কি জিনিস? সেটকে আমরা অনেকভাবে আসলে এক্সপ্লেইন করতে পারি। সহজ কথা যদি আমরা আমাদের মানে বইয়ের ভাষায় সংজ্ঞাটা দিই, সংজ্ঞাটা খুব সিম্পল, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সুসংজ্ঞায়িত। আমি বললাম যে এই যে এলাকাটা মহাখালী, এই মহাখালী থেকে এবার কারা এসএসসি পরীক্ষা দিবে, এটা কিন্তু বের করা তেমন একটা কঠিন না। বাসায় বাসায় যে জিজ্ঞেস করবো আপনার বাসায় কি এবার এসএসসি কোনো পরীক্ষার্থী আছে, তাহলে আমি যদি এভাবে বললাম যে কে কে আমাদের স্টুডেন্ট এসএসসি, ঠিক আছে, আমরা কিন্তু এভাবে করে আমি প্রত্যেকের নামটাকে মানে বের করে ফেলতে পারি। তো আমি ধরো এটা দিলাম যে নাবিলা ক্লাস করবে, মানে নাবিলা এবার এসএসসি পরীক্ষা দিবে। আমি এটা নাম দিলাম যে তানহা ক্লাসটা করবে। এভাবে করে আমাদের প্রত্যেকের নামটা আমি এভাবে বলে ফেললাম যে কারা কারা আমাদের এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো মজার, যে আমাদের এই যে প্রত্যেকটা মানুষকে আমি স্পেসিফিক ভাবে তাদের নামটাকে উচ্চারণ করলাম এবং তাদেরকে কি করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম। এতে করে আমি কি বুঝাচ্ছি, যে এই যে দলটা আছে তার ভিতর আমি যাদের যাদের নাম লিখলাম, নাবিলা বললাম, মিম বললাম, সাইফ বললাম, যাদের নামই বললাম, এরা প্রত্যেকেই এবার এসএসসি পরীক্ষা দিবে। অর্থাৎ আমি কি করলাম, একটা দলকে প্রকাশ করলাম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এবং বললাম এটা হচ্ছে এবারে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সেট। এখন এখানে এই ওয়ার্ডটা কেন ইম্পর্টেন্ট, সুসংজ্ঞায়িত? বিকজ দেখো এসএসসি পরীক্ষা কারা দিবে এটা তো খুব সহজে বের করা যায়, তুমি এসএসসি পরীক্ষা দিবা, তুমি এসএসসি পরীক্ষা দিবা। কিন্তু আমি যদি এটা বলতাম যে মহাখালী মানে এরিয়াতে ভালো মানুষ কয়জন,
এটা কিন্তু একটা সুসংজ্ঞায়িত ভাবে আমরা বলতে পারি না, কারণ ভালো মানুষ খারাপ মানুষ এই ব্যাপারটা কিন্তু আমাদের আপেক্ষিক। তোমার কাছে যাকে ভালো লাগতেছে, আরেকজনের কাছে যাকে ভালো লাগতেছে, অন্য আরেকজনের কাছে তাকে কিন্তু ভালো নাও লাগতে পারে। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু আমরা মানে সুসংজ্ঞায়িত করতে পারি না, কিন্তু এটা খুব সহজে করতে পারি যে কারা কারা এসএসসি পরীক্ষা দিবে বা কাদের গ্রামের বাড়ি কুমিল্লা, খুব সহজে বের করতে পারি না, এরকম হাজারো জিনিস। তো এই যে ব্যাপারটা, যে আমরা যে সকল জিনিসকে আমরা এভাবে করে সুসংজ্ঞায়িত করে তাদেরকে যখন আমি একটা দলের মাধ্যমে নিই, তখন তাদেরকে আমরা বলি সেট। একটা জিনিস আমি আবার বলে ফেলি, তোমাদের কিন্তু সেট প্রকাশের জন্য আমাদের দ্বিতীয় বন্ধনী অর্থাৎ আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা এরকম দিয়ে প্রকাশ করি। একটা জিনিস কিন্তু খুব ভুল হয়ে যাবে যদি আপনারা ফার্স্ট ব্র্যাকেট দেন, সেটা কিন্তু অন্য জিনিস মিন করবে পুরা। আবার কেউ যদি বলে আমি থার্ড ব্র্যাকেট দেই, সেটাও আমাদের অন্য জিনিস মিন করবে। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু যখন আমরা সেটকে প্রকাশ করতে যাব, তখন আমাদের সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে। আর সেটের ভিতর যারা থাকে, অর্থাৎ এইখানে যে উপাদানগুলো আমি বলতেছি যে নাবিলা, এই এক একটা জিনিস হচ্ছে কি আমাদের সেটের উপাদান। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমি যদি বলি যে গ্রীষ্মকালীন ফল কারা, অর্থাৎ সামার ফ্রুটস কারা, কারা আমাদের আম, আমার কাঁঠাল, আমার জাম, এগুলো না? তাহলে এইগুলাকে আমি বলতে পারি আম হচ্ছে আমার এই SF, অর্থাৎ সামার ফ্রুট যে সেটটা, তার একটা উপাদান। আম একটা উপাদান, কাঁঠাল একটা উপাদান, জাম একটা উপাদান, এরা হচ্ছে আমার সেটে এক একটা উপাদান। ওকে, আর এদেরকে আমি কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করেছি। এখন সেট যখন ভাই আমাদের স্টুডেন্টরা যে যখন আমরা সেটকে প্রকাশ করি, তখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের কেন এটাকে দরকার হয়। কারণ সেটের মাধ্যমে যখন আমরা প্রকাশ করি, সেটা আমাদের জন্য খুব সহজ। হয়তো এখানে আমি মাত্র 3টা জিনিস লিখছি, আম জাম কাঁঠাল, কিন্তু আমি যখন বলবো যে সমগ্র বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যা কি হতে পারে? বাস্তব সংখ্যা তো আমাদের কিভাবে শুরু হচ্ছে, এইদিকে 0, আমাদের এইদিকে 1 2 3, এভাবে করে কত পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত যাবে। আবার এইদিকে যখন আসবে, অর্থাৎ বাম পাশে যখন আসবে, 0 থেকে বাম পাশে যখন আসবে, তখন -1 -2 -3, এভাবে করে কত পর্যন্ত আসবে? ইনফিনিটি পর্যন্ত আসবে। তো আমি যদি বলি সবাইকে কি লিখে প্রকাশ করা টাফ না, তাহলে আমি সহজে এদেরকে প্রকাশ করে ফেলতে পারি আর দিয়ে। তাহলে আরটা কি? আর আমি যখন তোমাকে বলবো স্টুডেন্ট যে আর মানে কি, তুমি বলবা যে আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে দেখো, সেট দ্বারা আমরা অনেক বড় জিনিসকে বা সুসংজ্ঞায়িত জিনিসকে আমরা খুব সহজে এক্সপ্লেন করে ফেলতে পারি। এটাই হচ্ছে আমাদের লাভটা। আমি যদি বলি বাংলাদেশ ক্রিকেট টিম, এই বাংলাদেশ ক্রিকেট টিম যে কথাটা, এটা কি তুমি দেখো বাংলাদেশ ক্রিকেট টিম বলতে কি একজনকে বোঝায় না, 11 জন প্লেয়ারকে বোঝায়, সাথে কোচকে বোঝাচ্ছে, আরো যে দলটা আছে। এখন এটা বলাটা খুব ঝামেলা না? সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, এভাবে করে প্রত্যেকের নাম 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 নিয়ে বললাম যে তারা আজকে নিউজিল্যান্ডে সফরে যাবে। এটা বলাটা কি ঠিক হলো? হলো, কিন্তু আমাদের কষ্ট হলো। এখান থেকে যেটা ভালো হবে না, যে বললাম বাংলাদেশ টিম আজকে নিউজিল্যান্ড সফরে যাবে। আশা করি আমরা এটা বুঝে ফেলেছি। তো এই সম্পর্কে আমাদের প্রথম ধারণা দেয় জর্জ ক্যান্টর, একজন জার্মান গণিতবিদ। এটা হচ্ছে আমাদের সেট নিয়ে প্রাথমিক কথাবার্তা। চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। এখন সেটটাকে যে আমরা প্রকাশ করতে যাই, তা কিন্তু আমাদের দুইভাবে প্রকাশ করা যায়। সেই দুইভাবে প্রকাশটা কি আমি আবার একটু বলি। যেমন আমি বলে ফেলেছি অলরেডি যে আমাদের গ্রীষ্মকালীন ফল অর্থাৎ সামার ফ্রুটস যারা আছে, এদের নাম কি কি? আম, জাম, কাঁঠাল, লিচু, এরা। এখন একটা জিনিস খেয়াল করো স্টুডেন্ট, আমি যে এই সেটটার কথা বললাম অর্থাৎ সামার ফ্রুটস, এখানে কিন্তু আমি যে উপাদানগুলো আছে এদের প্রত্যেককে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি, অর্থাৎ তাদের নামগুলো বলে দিয়েছি। কথাটা আমি আবার রিপিট করি, আমি বলতে চাচ্ছি যে এই যে সেটটা আমি লিখলাম যে
সামার ফ্রুট, দেখো তার উপাদান কারা? তার উপাদান হচ্ছে আম, জাম, কাঁঠাল এবং লিচু। এদেরকে আমি কি করলাম? সুনির্দিষ্টভাবে তাদের নামটাকে মানে উল্লেখ করেছি। এই পদ্ধতিটাকে আমরা বলি তালিকা পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানকে আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করি বা নামটা বলে ফেলি। ঠিক আছে? এখন এটা কথা আসতে পারে, তাহলে এটা যদি হয় তালিকা পদ্ধতি, তাহলে আমাদের অন্য আরেকটা পদ্ধতিকে বা সেট গঠন পদ্ধতিটা কি? আমি এটা বললাম যে সেট গঠন পদ্ধতিতে আমরা এভাবে করে প্রত্যেকটা বস্তুর নামকে উল্লেখ করি না। ঠিক আছে? বরঞ্চ আমরা এভাবে লিখে ফেলি যে আমার এই যে এস ফ্রুট, এই সেটের সদস্য হচ্ছে বাংলাদেশে সহজলভ্য বা সহজলভ্য ফল। আমি কিন্তু স্পেসিফিক ভাবে আম, জাম, কাঁঠাল, লিচুর নাম নিলাম না। আমার কথাটা কিন্তু বুঝতে পেরেছো? তো সেট গঠন পদ্ধতিতে আমরা কি করি? আমরা স্পেসিফিক ভাবে উপাদানগুলোর নাম নেই না। গণিত দিয়ে যদি আমরা বুঝাই তাহলে জিনিসটাকে আমরা আরো সহজে বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? মনে করো আমি একটা সেট কোনো কাউকে লিখতে যাচ্ছি এস। এখন এই সেটকে আমি এরকম কিছু লিখলাম যে সেটটা আছে 1, 2, 3, 4, 5, 6। একটা জিনিস দেখো, এই যে এস সেটটা আমার আছে সেখানে কিন্তু আমার উপাদানগুলো 1, 2, 3, 4, 5, 6 এদেরকে আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি, অর্থাৎ এদের নামগুলো আমি নিছি 1, 2, 3, 4, 5, 6। এখন আমি এটা না করে এভাবে লিখলাম যে এস আমার একটা সেট যেখানে এক্স একটা চলক আমি নিলাম এক্স, such that এক্স যেটা সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা অর্থাৎ এস এর ভিতর যে সেটটা হবে তা পূর্ণ সংখ্যার সেট। আর এই যে সেটের উপাদান সেই তাদেরকে আমি এক্স দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। সেই এক্সটা কি হচ্ছে আমি বলে দিলাম, এক্স হবে আমাদের 1 হতে, অর্থাৎ আমাদের 1 থেকে সমান বড় আবার 6 সমান ছোট। তাহলে 1 থেকে 6 মধ্যে আছে, তাহলে 1 সমান হচ্ছে, তারপরে 6 সমান হচ্ছে। আর এদের মাঝে পূর্ণ সংখ্যা আমাদের কি কি আছে? আমাদের এইদিকে আমাদের আছে 1, আমাদের আছে 2, আমাদের আছে 3, আমাদের আছে 4, আমাদের আছে 5। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি তো প্রথম উদাহরণটা জাস্ট তোমাদেরকে নর্মাল বাস্তবিক কিছু কথা বলছি, কিন্তু আমাদের তো এই জিনিসটা গণিতের ক্ষেত্রে বেশি দরকার হয়। তো গণিতের ক্ষেত্রে যখন আমরা এই জিনিসটাকে প্রকাশ করি এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি ব্যাপারটা বেশ সহজ উদাহরণটা আরেকবার বলি। সেটা কি? আমি একটা এস বলে একটা সেটের নাম লিখলাম, সেই সেটের উপাদানকে 1, 2, 3, 4, 5, 6 বললাম। এখন এইখানে খেয়াল করো এইটা কোন পদ্ধতিতে দেওয়া? এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে আছে। এখন আমি বলতে চাচ্ছি তালিকা পদ্ধতিতে উপাদানগুলোকে আমরা সুনির্দিষ্ট করে দেই, আর যখন আমি সেটাকে সেট গঠন পদ্ধতিতে অর্থাৎ এই যে নিচের এই পদ্ধতিতে নিলাম, এখানে আমি কি করলাম? স্পেসিফিক ভাবে উপাদানগুলোকে উল্লেখ না করে বললাম যে আমার উপাদানগুলো পূর্ণ সংখ্যা হবে আর তারা কতর মধ্যে হবে? 1 থেকে 6 মধ্যে হবে। 1 থেকে 6 মধ্যে পূর্ণ সংখ্যা কি? 1, 2, 3, 4, 5, 6 একই জিনিস মিন করলো। তো সেকেন্ড যে পদ্ধতিটা আছে আমাদের সেটাকে আমরা বলি সেট গঠন পদ্ধতি। এখন একটা কাজ করি, আমরা এখান থেকে ছোট ছোট দুইটা উদাহরণ দেখে ফেলি, খুব সহজ। প্রথমে আমরা দেখব হচ্ছে তালিকা পদ্ধতির উদাহরণ। তালিকা পদ্ধতির উদাহরণ বলতে বোঝাচ্ছি আমি যে আমাকে তোমরা আগে এটা বলো যে এইখানে যে জিনিসটা আমি লিখলাম, এই যে একটা উদাহরণ, তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে একটা সি বলে একটা সেট আছে, এটা কোন পদ্ধতিতে আছে? এটা কিন্তু আমাদের তালিকা পদ্ধতিতে নাই, বিকজ তালিকা পদ্ধতিতে আমাদের কি হইতে হবে? আমাদের নাম উল্লেখ করতে হবে। নাম উল্লেখ মানে যে জিনিসটা আছে তাকে সুন্দর মতো উল্লেখ করতে হবে। 1 হলে 1, রহিম হলে রহিম, ঠিক আছে? নাম উল্লেখ
করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে সি বলে যে সেটটা বলেছি সেখানে কিন্তু আমাদের কোনো নাম উল্লেখ নাই, তাহলে আমাদের যে সি সেটটা সেটা কিন্তু আমাদের কিভাবে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতি আকারে দেওয়া আছে। স্টুডেন্টসরা আমাকে একটা জিনিস বলো, আমাদের এখন কি করতে হবে, এই যে সেট গঠন পদ্ধতিতে আমাকে দেওয়া আছে তাকে আমাকে নিতে হবে তালিকা পদ্ধতিতে। তোমাদের জন্য সহজ অঙ্ক হিসাবে, অর্থাৎ যারা তোমরা 9-এ পড়ো বা 10-এ পড়ো, তোমাদের যে সৃজনশীল প্রশ্ন এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা যারা, এদের কিন্তু সৃজনশীলের প্রথম কোশ্চেনটা, অর্থাৎ যেটা আমাদের কত নম্বরের জন্য থাকে, 2 নম্বরের জন্য থাকে কতে, সেখানে তোমরা এই ধরনের প্রবলেম পাবা। অর্থাৎ সেখানে এত কঠিন কোনো কোশ্চেন দেয় না, সেখানে এরকম একটা তালিকা মানে সেট গঠন পদ্ধতি দিয়ে বলতে পারে তালিকা পদ্ধতিতে নাও, তালিকা পদ্ধতি দিয়ে বলতে পারে সেট গঠনে নাও। খুব সহজ। আচ্ছা, এখন সহজ হলেও এখানে ট্রিক্স আছে। একটা জিনিস খেয়াল করি, আমাকে বলছে যে এক্স যে আমার চলকটা সেটা কাকে বিলংস করে। বিলংস মানে কি? বিলংস মানে হচ্ছে যে তুমি সেই দলের অন্তর্গত। ঢাকা বিলংস টু বাংলাদেশ, নরসিংদী বিলংস টু বাংলাদেশ, চিটাগাং বিলংস টু বাংলাদেশ, আমি বিলংস টু মাই ফ্যামিলি। ওকে, আমি এই গ্রুপের বা এই দলের সদস্য, ঠিক আছে। সাকিব বিলংস টু বাংলাদেশ টিম। ওকে, আচ্ছা, তো এখন যে এই এনটা মানেটা কি? এন মানে হচ্ছে আমাদের কি, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা কারা, মাথায় রাখবো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, তাহলে আমি একটু তোমাদেরকে বলি যে আমি যদি বলি পূর্ণ সংখ্যা, এইটা নিয়ে কিন্তু তোমাদের যখন বাস্তব সংখ্যার ক্লাস হবে সেখানে আমাদের এগুলো নিয়ে কথা হবে, এবং আমাদের ভিডিওতেও কিন্তু এগুলো সম্পর্কে রেফারেন্স আছে, তো তোমরা আমাদের ভিডিওটি একটু দেখে আসতে পারো। তো পূর্ণ সংখ্যাকে আমাদের হচ্ছে কয় ভাগে ভাগ করি, আমাদের একটা হবে ঋণাত্মক সংখ্যা, আমাদের জিরো, জিরো কিন্তু ধনাত্মক ঋণাত্মকে পড়ে না, এটা আলাদা, এবং আমাদের এটা কি হবে, ধনাত্মক সংখ্যা, তাই না, ধনাত্মক সংখ্যা। তো এই যে গ্রুপটা, অর্থাৎ এই যে গ্রুপটা, এটাকে আমি বলি আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি একটু বলে ফেলি, স্বাভাবিক সংখ্যা বা এন কাদের সেট, এন হলো আমার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমি যদি বলি এনটাকে একটু লেখো তো তোমরা, তাহলে এন ইকুয়ালস টু হবে হচ্ছে 1 2 3 4 5 6 ডট 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 কত পর্যন্ত, পজিটিভ, সরি আমি যে দেখো ভুল কি করলাম, এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, হলো না হলো না, তাহলে মুছে ফেলি। এখানে আমাদের অবশ্যই দিতে হবে কাকে, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন খেয়াল করো যে এখানে তো আমাকে এটা বলছে যে এক্স যে চলকটা তার যে মান হবে সেটা এই যে সেটটার এর অন্তর্গত, কিন্তু এর অন্তর্গত বলেও একটা ঘটনা বলে দিছে, যারা এইখানে আমার একটা কি আছে, একটা দ্বিঘাত সমীকরণ আছে সেটাকে মেনে চলে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা তো একটা সলভ আছে তাই না, দ্বিঘাত সমীকরণ। আপনারা আশা করি দ্বিঘাত সমীকরণ সলভটা জানেন, বা কিভাবে সমীকরণ সলভটা জানেন, বা না জানলেও আমরা একটু দেখে ফেলি। তো সেটি কিভাবে করি আমরা, সেটা করি এভাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে খুব সহজে এটাকে আমরা এভাবে ভাঙাইতে পারি, এবং এই ভাঙানোটাকে কি বলি আমরা, এই ভাঙানোটাকে আমরা বলি হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, তাই না। যে আমাদের মাঝের যে টার্মটা আছে, অর্থাৎ এই যে টার্মটা আছে, এই মাইনাস এক্স কে আমি কিভাবে লিখলাম, আমি লিখলাম মাইনাস 2x প্লাস এক্স। এখন মাইনাস 2x প্লাস এক্স করে কিন্তু আমি মাইনাস এক্সই পাবো। কথা হচ্ছে এটা আমি কিভাবে বুঝবো যে এটাই করতে হয়, তাহলে সেটা আমাদের এই রিলেটেড, অর্থাৎ আমাদের অধ্যায় 3 রিলেটেড যে ভিডিওগুলো আছে আমাদের অ্যাপে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। কিন্তু আজকে আমাদের আলোচনাটা এখান থেকে, এই নিয়ে, অর্থাৎ আমাদের সেট নিয়ে। তো আমরা এরপর কি করব, এখানে আমি এক্স কে কমন নিব, এক্স মাইনাস 2 প্লাস আমি এখানে কাকে কমন নিতে পারি, 1, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, ফলে পাচ্ছি এক্স মাইনাস 2 এবং এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আমি কি পাবো, এখান থেকে যখন আমি এটাকে সলভ করব, অর্থাৎ আমার একটা ঘটনা হইতে পারে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 2, এবং আমি একটা পাবো হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু মাইনাস 1।
তাহলে আমার যে সেটটা, তাহলে এক্স হচ্ছে আমার এই দুইটা মান এসেছে, তাহলে তোমরা এটা বলে ফেলতে পারো যে তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে সি ইকুয়ালস টু কি হবে, -1,2। এটা না না না, এখানে ভুলটা কোথায় তাহলে খেয়াল করি। আমাকে কিন্তু বলে দিছে যে এক্স যে সে হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্গত বা বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আমার যেই সেটে পড়ে তাদের অন্তর্গত। তাহলে আমাকে বলে এখানে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে -1 তো আমার নট বিলংস টু এন, তাই না? -1 যেটা, সেটা কি আমাদের স্বাভাবিক সংখ্যার দলে পড়ে? পড়ে না। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এখানে কিন্তু ট্রিকটা, ব্যাপারটা হচ্ছে সবসময় এটা চেক করতে হবে। দিল মিডল টার্ম করে বের করে ফেললে এক্স এর মান বসাই দিলাম না, এই জিনিসটা খেয়াল করতে হবে। তাহলে চোখ কান খোলা রাখতে হবে কিন্তু। তাহলে এক আমাদের সদস্য হচ্ছে না, তাহলে এটা আমাদের হবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সি ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে কিভাবে করে আমরা কি করলাম, আমরা এই যে প্রকাশটা করেছি এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে আছে, আর এই যে প্রকাশটা সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আমাদের আছে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা আরেকটা উদাহরণে, এরপর সেটা থেকে আমি তোমাদের কমেন্টগুলো দেখে নিব। এখন যে জিনিসটা হচ্ছে তোমরা বুঝতে পারতেছো যে এখানে যে সেটটা আমাকে বলা, অর্থাৎ এই যে অংশটা, এটা কিন্তু আমাদের কোন পদ্ধতিতে আছে, অবশ্যই তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতি। কেন তালিকা পদ্ধতিতে আছে? এটা তালিকা পদ্ধতিতে সেই কারণে আছে বিকজ এখানে প্রত্যেকটা উপাদানকে উল্লেখ করা হচ্ছে, -5, -4, -3, 0, 1, 2 প্রত্যেকটা নাম নেওয়া হচ্ছে। এখন এটাকে আমরা কিসে নিব, আমরা সেট গঠন পদ্ধতিতে নিতে চাই। তো অনেকভাবে আমরা নিতে পারি। আমরা তাহলে কি লিখতে পারি, এটা খুব সহজ, এটা আমরা এক লাইনে করে ফেলবো। এক লাইনে একটু আগের স্লাইডটার কথা দেখো, আগের স্লাইডে কিভাবে করতাম, আমরা একটা চলককে নিয়ে নিতাম তাই না, এক্স বলে, তাই না? তো আমরা সেটা করি, আমি নিলাম সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই এক্স, আমার একটা চলক হলো। এখন এই এক্সটা কি হচ্ছে, এক্স সাজ দ্যাট এক্স, আমি বললাম যে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, কারণ দেখো এখানে সবাই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। এবং এখন এটাকে আমি কিসের মধ্যে ফেলাতে পারি, তুমি এটা বলতে পারো না যে এটা আমাদের এরকম আকারে আছে যে আমার -5 থেকে শুরু হয়ে 5 এর মধ্যে যে সকল পূর্ণ সংখ্যা আছে তাদের ভ্যালু। তাহলে একটা জিনিস আমরা এভাবে লিখতে পারি যে -5 গ্রেটার দেন ইকুয়াল, এই সাইনটা বুঝতে হবে, ই সমান মানে ও -5 কেও নিবে, এই দাগটা মানে কি ও -5 কেও নিবে। তাহলে আমি এখানে x লিখলাম লেস দেন ইকুয়াল 5। এখানে যদি দাগটা না দিতাম তাহলে কিন্তু আমার অন্য কাজ করা লাগতো, তাহলে এখানে আমার তখন 6 লেখা লাগতো। 6 এর থেকে বড়, অর্থাৎ -6 এর থেকে বড়, তাহলে -5 কে তখন আমি এর ভিতর নিতে পারি। একটা কথা আবার একটু খেয়াল বলে ফেলি ভাই, ক্লিয়ার করি, যে আমি যদি এখানে গেটার এই সাইনটা না দিতাম তাহলে কিন্তু আমি -5 কে নিতে পারতাম না। তো এটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখন এটা যদি না দিতে চাও তাহলে আমার এখানে -5 এর জায়গায় কাকে লিখতে হবে, -6 কে, যে -6 কে নিব না, তার থেকে আমাদের বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা -5 ওই দলে পড়ে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করলাম, আমি সেই ক্ষেত্রে x লিখতে পারি। আবার এই ক্ষেত্রে যদি তুমি এই যে গ্রেটার ইকুয়াল সাইনটা না দিতে চাও তাহলে এখানে তুমি 6 লিখতে পারবা। তাহলে আমি আবার রিপিট করি, আমরা করলামটা কি, আমরা দেরকে একটা সেট বলা আছে যে সেটা তালিকা পদ্ধতিতে আছে, অর্থাৎ সেখানে আমাদের মানগুলো বা উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে দেওয়া আছে। আমরা বললাম যে তারা পূর্ণ সংখ্যা, এবং সেই পূর্ণ সংখ্যার জন্য আমি কি করলাম, একটা নির্দিষ্ট গিভেন বাউন্ডারি দিয়ে দিলাম। বাউন্ডারিটাকে কি বললাম, যে তারা হবে এরকম, যে এটাকে আমরা বলি সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় তারা এরকম হবে যে এটা 0, এটা -1, এটা -2, এটা -3, এটা -4, এটা -5, এবং এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে কারা কারা হবে আমার, আমার এরা হবে আমার, এইটা একটা হবে, 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 এটা, এরা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এটা তো আমি জানি যে -5 থেকে 5 এর ভিতরে আমার লক্ষ লক্ষ সংখ্যা আছে, আছে না?
এই মাইনাস, তুমি জাস্ট এটা মনে করো 0 থেকে 1 এর ভিতরেই তো আমাদের অনেক সংখ্যা আছে। আমি বলতে পারি 0.1, 0.11, 0.11111, অনেক সংখ্যা আছে না? কিন্তু আমি বলেছি পূর্ণ সংখ্যাতে, যেহেতু আমি পূর্ণ সংখ্যা বলে ফেলেছি, তাহলে আমি কাদেরকে নিব? আমি এই যে রেঞ্জটা বললাম, অর্থাৎ -5 এর থেকে বড় আর +5 এর থেকে ছোট, এদের মধ্যে আমি পূর্ণ সংখ্যাগুলোকে নিলাম। তো আশা করি একটু পর্যন্ত আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আরেকটু অ্যাডভান্স আলোচনাতে যাব, তখন একটু তোমাদের কমেন্টগুলো দেখে নিই কি লিখেছো তোমরা। আচ্ছা, এখানে হচ্ছে অনেকে আমাদের কোশ্চেন করেছো। হ্যাঁ, বৈশাখী, তারপরে হচ্ছে আমাদের, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। না, এখানে যে আনিকা তাবাসসুম লিখেছো -1, সেটা কিন্তু আমাদের এন এর অন্তর্ভুক্ত হবে না, কারণ আমি কি বলেছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সংক্রান্ত তোমরা আমাদের বাস্তব সংখ্যা রিলেটেড ভিডিওটা অ্যাপ থেকে দেখে নিতে পারো। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে ক্লাস করতেছো নাজিয়া আশরাফ, চট্টগ্রাম থেকে মোহাম্মদ রিয়াদ, রাহিমা ঢাকা থেকে ক্লাসটা করতেছো, ধন্যবাদ তোমাকে। টঙ্গী থেকে ক্লাসটা করতেছো স্বপ্ন, এরপরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ইব্রাহিম ক্লাসটা করতেছো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ শর্ট সিলেবাসে আছে, তো এটাই আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা যারা তোমাদের যারা এসএসসি এক্সামটা দিচ্ছ, তোমাদের শর্ট সিলেবাসটাও কভার হচ্ছে, আর যারা 9-10-এ পড়ো ওরাও তোমাদের জন্য এটা হেল্পফুল, তাই না? এই কারণে আসলে আমরা আমাদের আলোচনাগুলো এভাবে সাজাইছি, এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে, ফ্রি লাইভ ক্লাসগুলো, সেগুলো কিন্তু আমাদের এই শর্ট সিলেবাসের মধ্যেই থাকবে, যাতে সবাই তোমরা হেল্পফুল হও, ওকে? এবং ওভাবে ক্লাসটা সাজানো। আমরা কিন্তু এখন সহজ জিনিস দেখতেছি, একটু পরে আমরা কিন্তু একটু কঠিন জিনিসের দিকে যাব, আমরা ডোমেন রেঞ্জে যাব, আমরা ফাংশনের লেখচিত্রে যাব। তো তোমরা একটু ধৈর্য ধরো, যারা মনে করতেছো এগুলো সব পারি, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো তোমরা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী আলোচনায় যাই, চলে যাচ্ছি অন্বয় সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, তো অন্বয়কে খুব সহজে বোঝা যায় তার ইংলিশ টার্মটা দ্বারা। বাংলায় বলি অন্বয়, ইংলিশে বলি রিলেশন। আচ্ছা, তাহলে এই রিলেশনটা কাদের মধ্যে? এই রিলেশনটা সৃষ্টি হয় দুটি সেটের মধ্যে, দুটি সেটের মধ্যে। দুটি সেটের মধ্যে রিলেশন তৈরি করতে হবে। কিভাবে করতে পারি? তাহলে প্রথম স্টেপ আমাদের কি করতে হচ্ছে, আমাদের দুটি সেট নেই, দুটি সেট নেই। তাহলে দুটি সেট কেমন হতে পারে? আমি ধরে নিলাম একটা সেট A ইকুয়ালস টু 1, 2, 3, আরেকটা সেট B ইকুয়ালস টু আমার 2, 3, 4। একটু করতে কারোর কোনো প্রবলেম নাই আশা করি, তাই না? আচ্ছা, এখন এই দুটি সেটের ভিতরে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি বা রিলেশন ক্রিয়েট করতে পারি? আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দুটি সেটকে কার্টেসীয় গুণজ করতে হবে। কার্টেসীয় গুণজ মানে আমার এখানে A ক্রস B করতে হবে। তো তোমরা যদি আমাদের আগের ভিডিও দেখে থাকো, অর্থাৎ আমাদের এই 2.6 ভিডিওটা দেখে থাকো, যদি না দেখে থাকো তোমাদেরকে আমি এখন শিখাবই। আমাদের এই যে কার্টেসীয় গুণজ, সেটা কিন্তু নর্মাল ভাবে হয় না, মানে এরকম না যে 3 দুগুণী 6 হয়ে যায়। তো আমাদের কার্টেসীয় গুণজটা কিরকম ভাবে হয়? আমাদের কার্টেসীয় গুণজটা হয় প্রত্যেক সেট থেকে উপাদান নিয়ে নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একের সাথে এই সেটের 2কে যখন গুণ করব, তাহলে আমি এখানে 1, 2 লিখব, এবং এই দলটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। কেন এই দলটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতেছি? এই কারণে আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতেছি যে এই যে মানটা, এই যে মানটা অর্থাৎ 1, 2, এটা প্রকাশ করতেছে আমাদের একটা স্থানাঙ্ককে। আবার বলি ভাইয়া, একটা স্থানাঙ্ককে। বা আমাদের এভাবে চিন্তা করতে পারো যে আমি করলাম কি, একটা এক্স এক্সিস নিলাম এবং আমি একটা ওয়াই এক্সিস নিলাম। তাহলে এই যে চিত্রটা আমি আঁকলাম, এই যে এক্স এক্সিস নিলাম এবং এই যে ওয়াই এক্সিস নিলাম, এটাকে কি বলে? এটাকে বলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা,
তার উপর একটা বিন্দুকে এটা প্রকাশ করতেছে। আবার বলে নিই, এই যে 1,2টা সেটা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার উপর একটি বিন্দু, যে বিন্দুটা আমি x ঘর পরিমাণ ধরো 1 গেলাম এবং এই দিকে মনে করো আমি 2 গেলাম, তাহলে এখানে এই যে বিন্দুটা 1,2 পেলাম। অর্থাৎ এখান থেকে আমি আরো যে জিনিসগুলো পাবো এদের প্রত্যেককে আমি এভাবে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা লিখবো। তাহলে আমি একটু লিখে ফেলি। এইখানে আমি 1,2 বললাম, এরপর আমি কি পাবো 1,3 পাবো, এবং এখানে আমি পাবো 1,4। এরপর আমি কি পাবো 2,2, এরপরে পাবো 2,3, এরপরে পাবো 2,4, এরপরে আমি কি পাবো 3,2, এরপরে পাবো 3,3, এবং এরপরে পাবো 3,4। এই যে এক একটা ফার্স্ট ব্র্যাকেট টার্ম না, এদের প্রত্যেককে আমরা বলি ক্রোমোজোর। তাহলে এদের প্রত্যেককে আমরা কি বলে থাকি, আমি অন্য কালার দিয়ে লিখি যে এদের প্রত্যেককে আমি বলে থাকি, এইটাকে বলো এটাকে বলো, এদের প্রত্যেককে আমরা বলি ক্রোমোজোর বা অর্ডার্ড পেয়ার। কেন ক্রোমো বলা হয়? কারণ এই যে মানগুলো এদের মধ্যে ক্রমটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট দেখো, এই যে আমি বললাম 1,2, 1 প্রথমে 2 সেকেন্ড মানে পরবর্তীতে, কিন্তু এটাকে যদি আমি 2,1 বলতাম এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস হয়ে যেত। কিভাবে ডিফারেন্ট হইতো দেখো, তাহলে 2 হইতো ধরো এইটা আর 1 হইতো ধরো এইটা, তাহলে এই বিন্দুটা কি 2,1। তাহলে দেখো এই বিন্দুটা কিন্তু আমাদের একটা কমপ্লিটলি আলাদা একটা বিন্দু। তার মানে কেন এদেরকে ক্রোমোজোর বলি, বিকজ এদের ক্ষেত্রে আমাদের ক্রমটা ইম্পর্টেন্ট এবং ক্রমটাকে আমাদের ফলো করতে হবে, মেনে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে প্রত্যেকটা ক্রোমোজোর আছে, অর্থাৎ আমার এই যে 1,2, 1,3, 1,4, এরা প্রত্যেকে কি প্রকাশ করে, এরা প্রত্যেকেই আমার এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার এক একটা বিন্দুকে আমাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ 1,2 একটা জায়গায় হবে, 1,3 এই চিত্রে একটা জায়গায় হবে, সেটা আমাদের এখানে লেখতে স্থাপন করতে পারি। তাহলে আমরা অন্বয় নিয়ে কথা বলতে যে আমি কি কি বললাম, আমি প্রথমে বললাম অন্বয় মানে হচ্ছে রিলেশন। এই রিলেশনটা কাদের মধ্যে সৃষ্টি হয়? এই রিলেশনটা দুটি সেটের মধ্যে সৃষ্টি হয়। এই দুটি সেটকে তখন আমরা নিলাম, অর্থাৎ আমি একটা সেটকে নিলাম এ এবং একটা সেটকে নিলাম বি, এবং এই দুইটা সেট এ আর বি কে আমি গুণ করলাম। গুণ করার পরে আমি কি পেলাম? আমি কিছু ক্রোমোজোড় পেয়েছি। এটা থেকে আমাদের রিলেশন তৈরি হয়ে গেল? না, এখনো কিন্তু আমাদের রিলেশন তৈরি হয়নি। তো রিলেশন তৈরি করার জন্য, অর্থাৎ আর তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? একটা জিনিস অলরেডি তোমরা বুঝে ফেলছো না, যে এই যে ক্রোমোজোর, এই ক্রোমোজোরের প্রথম মানটা আসলে কে? প্রথম মানটা হচ্ছে এক্স। কারণ দেখো কি তোমাদেরকে বললাম যে এই 1,2 আমি কিভাবে বসাচ্ছি, 1 কে বসাচ্ছি এক্স এক্সিস বরাবর আর 2 কে বসাচ্ছি ওয়াই এক্সিস বরাবর, তাই না? তার মানে আমাদের যে ক্রোমোজোর পাচ্ছি, এই ক্রোমোজোরটা আসলে কিরকম আকারে থাকে? এক্স কমা ওয়াই আকারে থাকে। অর্থাৎ ক্রোমোজোরের প্রথম পদটাকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু, অনেকে বলে ভুজের মান, আর ওয়াই এর মানটাকে আমরা বলতে পারি কোটির ভ্যালু বা ওয়াই এর মান, দ্বিতীয় পদটাকে। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমার যে এই ক্রোমোজোরে প্রথম পদগুলোকে বলতেছি এক্স এবং দ্বিতীয় পদগুলোকে বলতেছি ওয়াই, আমি করলাম কি এদের মধ্যে একটা রিলেশন আনি। রিলেশনটা ধরো এরকম আনলাম যে এদের থেকে আর এর রিলেশনটা কোনটা হবে? যাদের ক্ষেত্রে আমার এক্স ইজ লেস দেন ওয়াই বা ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। তাহলে এইটা কারা কারা মেনে চলে একটু দেখি তো, এটা কারা কারা মেনে চলে? এটা আমার মেনে চলতেছে, এইটা অবশ্যই এটা মেনে চলে 1,2, 2টা বড় না। 1,3 এটাও মেনে চলে, 1,4 এটাও মেনে চলে। এটা কিন্তু মেনে চলে না কেন? কারণ এইখানে সম্পর্কটা হচ্ছে x ইকুয়ালস টু ওয়াই। এটা মেনে চলে, এটা মেনে চলে, এটা এটা মেনে চলে না, কারণ এখানে x ইজ গ্রেটার দেন ওয়াই। দেখো 3 আছে, 3 হচ্ছে x এর মান আর y এর মান 2, মেনে কি চলে? চলে না। এটাও মেনে চলে না, x ইকুয়ালস টু ওয়াই, এবং এটা আমাদের মেনে চলতেছে, কারণ এই ক্ষেত্রে আমাদের 4 বড় 3 এর থেকে। তাহলে আমি এদেরকে নিয়ে নতুন একটা সেট তৈরি করি, সেটা হবে 1,2, 1,3, 1,4,
2,3, 2,4, আমাদের কি হচ্ছে, এটাও তো বাদ, তাই না? এরপর একটা হবে 3,4। খেয়াল করে দেখো আমি তাহলে কি করলাম। এই যে নতুন যে জিনিসটা পেলাম, আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের নির্ণীয় অন্বয় বা রিলেশন। এটা হচ্ছে আমাদের নির্ণীয় অন্বয় বা রিলেশন। কেন, কিভাবে এটাকে পেয়েছি? প্রথমে যে কাজটা করলাম, দুটি সেট নিলাম, দুটি সেটের ভিতরে কার্তেশীয় গুণজ করলাম। এরপরে আমি সেইখানে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই টার্মের সম্পর্কর বেসিসে আমি আরটাকে বের করলাম। আমি যদি এখানে নতুন ঘটনাটা এটা বলতাম যে এক্স ইকোয়াস টু ওয়াই এর জন্য অন্বয় বের করো, তাহলে কিন্তু এটা হইতো না। তাহলে তারা হয়তো, তুমি খুব সহজে বলতে পারো এটার জন্য হয়তো 2,2, আমরা পাবো 3,3, কারণ এই দুইটা ক্ষেত্রেই, সরি আমি এখানে আবার দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে দিছি, থার্ড ব্র্যাকেট হবে না। এখন এইটা হয়তো হচ্ছে তখন আমার অন্বয়টা, নির্ণীয় অন্বয়, কারণ আমার এই ক্ষেত্রে ঘটনাটা কি বলা হয়েছে, এক্স ইকুয়ালস টু ওয়াই। ওকে, তাহলে আমি আপাতত তোমাদেরকে যেটা শিখাইলাম সেটা কি কি শিখাইছি, যে আমাদের অন্বয় পাওয়াটা শিখাইছি। এখন অন্বয় থেকে আমরা কিভাবে ফাংশনে যেতে পারবো তার আগে আমি একটু তোমাদের কমেন্টটা পড়ে নেই। তাহলে আমি এই স্লাইডটাই রাখি তোমাদের সামনে। আচ্ছা, কে কে কমেন্ট করেছো দেখে নেই। অনেকগুলো কমেন্ট এসেছে তোমাদের থেকে। হ্যাঁ, তালিকা পদ্ধতি নিয়ে লিখেছো, ইমন লিখেছো। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আনিকাকে যে আমাদের সেট ফাংশন রিলেটেড সবগুলো ভিডিও দেখেছো। ইমন, হ্যাঁ আমাদের এরকম রেগুলার ক্লাসই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরো অনেকে কমেন্ট করেছো। হ্যাঁ, আশা করি আমার কথা ইনাম জোরেই শোনা যাচ্ছে। আচ্ছা, 11 নম্বর চ্যাপ্টার নিয়েও হয়তো আমাদের সামনে ভিডিও আসবে। সবাই এটা হচ্ছে মনন লিখেছো। আচ্ছা, আমরা একটা পড়াকে বারবারই রিপিট করব, এবং অবশ্যই তোমরা দুইটা জিনিস পাবা, সেটা হচ্ছে আমাদের যে পরবর্তীতে, অর্থাৎ আমাদের যে মূল কোর্স, আমাদের জেনারেল ম্যাথের যে মেইন কোর্সটা হবে, সেখানে কিন্তু যখন আমরা যে লাইভ ক্লাসেসটা তোমাদেরকে দিব, সেটার যে পিডিএফটা, অর্থাৎ তোমরা হয়তো অনেকে ভাবতে পারো আপনি পড়াচ্ছেন এবং আমরা সেই সাথে সাথে তুলতে পারতেছি না, সেটার তেমন একটা কোনো প্রয়োজন নাই। কারণ এই যে স্লাইডটা, এটাকে তোমাদের পিডিএফ আকারে, যেখানে আমি যা যা লিখেছি সবকিছু লাগানো থাকবে, সেটা করে তোমাদের কিন্তু অ্যাপে তোমাদেরকে সেটা প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো সেটা আমাদের যখন মেইন যে কোর্স, সেখানে তোমরা সেটা পাবা, তোমাদের সেই ফ্যাসিলিটিসটা আমরা দিব। আচ্ছা, তো আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী অংশে, অর্থাৎ আমাদের অন্বয় থেকে ফাংশন। এখন একটা জিনিস খেয়াল করো, যে আমি একটু আগে এই যে নতুন আরটা পেয়েছিলাম, আরটাকে একটু এখানে লিখি। তাহলে আর ইকুয়ালস টু কে 1,2, 1,3, 1,4, এরপরে আমার কি ছিল আমি একটু ভুলে গেলাম, 2,3, 2,4, 2,3, 2,4 এবং 3,4। একটা জিনিস খেয়াল করো, অন্বয় থেকে ফাংশন মানে সব অন্বয় কিন্তু ফাংশন না। কিছু কিছু অন্বয় আমাদের একটা নির্দিষ্ট ঘটনা মেনে ফাংশন হচ্ছে। তাহলে আমাদের একটা কথা আবার আমি বলি, সেটা হচ্ছে যে সব অন্বয় কিন্তু ফাংশন না। তাহলে কারা ফাংশন, কোন অন্বয়েরা ফাংশন? তারাই ফাংশন যাদের ক্ষেত্রে আমাদের এক্স এর মান রিপিট হয় না। তোমরা এখনো আমার এই কি পয়েন্টের দিকে তাকায়ও না, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আপাতত আমার কথাটা শুনো। তাহলে কারা ফাংশন হচ্ছে? ফাংশন হওয়ার জন্য আমাদের এক্স, এক্স কে অলরেডি তোমরা বুঝে ফেলছো, এক্স কি হবে, রিপিট হবে না। তাহলে এক্স কে রিপিট করা যাবে না। একটা জিনিস দেখো, এখানে আমাদের যেই আটটা আছে, আমি আটটা লিখেছি, এখানে 1,2 পাচ্ছি, 1,3 পাচ্ছি, আবার 1,4 পাচ্ছি।
দেখো 1 এখানে 3বার রিপিট হয়েছে, এই ঘটনাটা হতে পারবে না। তাহলে আমি ফাংশন করার জন্য মনে করো এখান থেকে এই প্রথমটাকে নিলাম 1,2 কে নিলাম, এরপর আমার এখানে দেখো 2,3 2,4 2 দুইবার আছে, এটা হতে পারবে না। অর্থাৎ একটা সেটের ভিতরে x এর মান দুইবার থাকতে পারবে না, বা আরো সহজে বলতে পারি দুটি ক্রমজোড়ে থাকতে পারবে না। অর্থাৎ এখানে একটা ক্রমজোড়ে তুমি 1,2 পাচ্ছ, পরেরটা শুরুতে আবার তুমি ওইটাতে 1 পেতে পারবা না। সেটা পেলে তাকে ফাংশন বলবো না। আমি এখানে এটাকে আরো অনেকভাবে বুঝাবো, টেনশন করো না। তাহলে আমরা এখান থেকে মনে করো 2,3 কে নিলাম, এবং এখান থেকে আমি মনে করো 3,4 কে নিলাম। তাহলে এবারের যে নতুন সেটটা সেটাকে আমি বলতে পারি ফাংশন। কেন ফাংশন বললাম? কেননা এখানে আমাদের এক্স এর মান, দেখো এক্স এর মান কি রিপিট হইছে? এর ভিতর 3টা ক্রমজোড় আছে, এই 3টা ক্রমজোড়ে আমার কি এক্স এর মান রিপিট হইছে? 1 2, একবার 1 আছে, এটাতে 2 আছে, এটাতে 3 আছে, আমার এক্স এর মানটা রিপিট হয়নি। তাহলে আমি বলতে পারি যে এটা ফাংশন। আসলে কি জানো, এই এক্স এর মানটাকে আমরা বলে থাকি ডোমেইন। একটা ফাংশনের জন্য তার ডোমেন হচ্ছে তার এক্স এর যে মানগুলো আমরা বসাতে পারি সেটা। তাহলে এই কারণে আমি এখানে এই কথাটাই লিখেছি। আমি একটু হাইলাইট করে দিই তোমাদেরকে, আমার কথাটা একটু দেখো কি লেখা এখানে। ডোমেন রিপিট হলে ফাংশন নয়, এটাই একটা কি পয়েন্ট। চাইলে খাতার উপর লিখে রাখতে পারো যে আমাদের ঘটনাটা কি, যে আমাদের ফাংশন হবার জন্য এক্স এর মান আমাদের কিন্তু রিপিট হতে পারবে না। এটাই হচ্ছে আমাদের একটা মূল বা বেসিক কনসেপ্ট, যে আমাদের এই জিনিসটাকে আমি কিন্তু মাত্র তোমাদেরকে সেট দিয়ে বুঝাইছি, এটাকে আমি তোমাদেরকে ডায়াগ্রাম দিয়েও বুঝাবো। এরপর আমি তোমাদের আজকের আলোচনাতে ডায়াগ্রাম দিয়েও বুঝাবো, লেখো দিয়েও বুঝাবো। তাহলে আশা করি সেট দিয়ে বোঝানোর এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, আমি কিভাবে ফাংশন পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে ঘটনাটাকে একটু লেখচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এই লেখচিত্রটা আমি কিভাবে পাইছি? নিশ্চয়ই কোনো একটা ভ্যালুর কারণেই পাইছি। তোমরা তো অলরেডি লেখচিত্র আঁকা জানো। আমি যদি তোমাদেরকে এরকম বলি যে আচ্ছা 3x - 2y = 4, এটা লেখচিত্র আঁকো, তোমরা আঁকতে পারবা না? অবশ্যই পারবা। তোমরা কিভাবে করে লেখচিত্র আঁকো? তোমরা সাধারণত করো কি, যে y টার্মগুলোকে একপাশে নাও, অর্থাৎ এই ক্ষেত্রে 2y = 3x - 4, সুতরাং y = 3x - 4 / 2। এখন এরপর কি করো, x এর ভিন্ন ভিন্ন মান বসাও, এরপরে সেখান থেকে y এর মানগুলোকে পাও এবং সেইগুলাকে ছক কাগজে বসাও। আমি এত কঠিন ভাবে তোমাদের জিনিসটা বোঝাচ্ছি না, আমি বলতেছি আমাকে অলরেডি একটা লেখচিত্র দিয়ে দিছে। মনে করো এই লেখচিত্রটা আমাদের কি, একটা স্ট্রেট লাইন। তাহলে এটার উপর আমাদের অনেক বিন্দুকে যোগ করার ফলেই তো এই লেখটা পাইছি। মনে করি এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই যে বিন্দুগুলোকে যোগ করার ফলে আমি এই লেখচিত্রটা পাইছি। এটার একটা ইকুয়েশন আছে, সেটার দিকে আমরা তাকাচ্ছি না। এখন কথাটা হচ্ছে যে এই যে লেখটা বা এই যে চিত্রটা আমি এঁকেছি সেটা কি আমার আদৌ ফাংশন? একটা জিনিস খেয়াল করি, আমাদের কথাটা কি ছিল, এক্স বা ডোমেন আমাদের রিপিট হবে না। তাহলে এক্স যদি রিপিট না হয়, এখানে কি সেটা হচ্ছে কিনা একটু চেক করে আসি। একটা জিনিস খেয়াল করো, মনে করো এই যে বিন্দুটা, এইদিকে আমি ধরে নিলাম 4 ঘর, আর এইদিকে আমি মনে করি 3 ঘর। মানে আমার এক্স বরাবর আমি 4 ঘর যাচ্ছি এবং ওয়াই বরাবর আমি 3 ঘর যাচ্ছি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 4,3। একটুকু আশা করি এখন আর কারোর বুঝতে প্রবলেম নাই। এখন মনে করো যে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা ঠিক একদম পাশের একটা বিন্দু, একদম মাইক্রোমিটার পাশের একটা বিন্দুকে নিলাম আমি এইটা, আর তার পাশের আরেকটা বিন্দু এইটা। তাহলে আমি এটাকে যদি অন্য কালার করি, তার একটা অন্য কালার করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করে এই যে সবুজ কালার করলাম এই দুইটা বিন্দু, দেখো এটার জন্য
যখন আমি এক্স বরাবর ভ্যালু নিব সেটাকে আমি এক্স্যাক্টলি 4 পাবো? আমি কিন্তু কখনোই 4 পাবো না। দেখো এই বিন্দুটা কিন্তু যেহেতু এটা 4, এটা কিন্তু 3.999999 হলো আমার চেঞ্জ হবে। অনুরূপভাবে আমি যখন ঠিক ডান পাশের একটা বিন্দু, অর্থাৎ এই বিন্দুটা যদি হয় আমার 4, দেখো এই বিন্দুটা যদি হয় আমার 4, তাহলে এই যে বিন্দুটা, এটার ঠিক পাশের এই বিন্দুটা, সেটা কিন্তু আমার এক্স্যাক্টলি আমি 4 পাচ্ছি না। স্টুডেন্টরা খেয়াল করো, এটা কিন্তু আমি 4.0000001 হলেও আমি চেঞ্জ পাচ্ছি। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি তোমাদেরকে যে এই যে রেখাটা আছে আমার, এই রেখাটার উপর কোনো মানে যত বিন্দু থাকুক, এর উপর তো অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু যোগ করার ফলেই তো আমি আসলে এই রেখাটা পাইছি। কোনো বিন্দুর ক্ষেত্রেই আমি ধরো মনে করো এইটার জন্য আমার স্থানাঙ্ক যেটা হোক সেটা আমার x2, y2 হইল, এই x2 আর এই ক্ষেত্রে মনে করি x3, y3 হলো, এরা কিন্তু কখনোই সমান হবে না। অর্থাৎ এই রেখাটার উপর যত অসংখ্য বিন্দু থাকুক তাদের কারোর জন্যই কিন্তু আমি x এর মান রিপিট পাবো না। তাহলে কথাটা এটা এসে পড়ে যে তাহলে এরকমই তো সব চিত্র, কারোর জন্য কি কখনো রিপিট পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। মনে করো যে আমি এখানে এরকম একটা গ্রাফ আঁকলাম, এটার উপরই আঁকি যাতে তোমরা বুঝতে পারো, হাতে আঁকতেছি। মনে করো এটা একটা কি হলো, বৃত্ত হলো, খুব সুন্দর হলো না, টেনশন করা লাগবে না, যেরকমই হোক। এখন এই বৃত্তর উপর ধরে নাও এখানে এটা কোনো একটা বিন্দু, আমি একটু এই জায়গাটা মুছে ফেলি। স্টুডেন্টরা মনোযোগ দাও সবাই। আমি বলতে চাচ্ছি যে এই যে বিন্দুটা, মনে করো এই বিন্দুটা এটা 7 ঘর যাচ্ছে আর এটা এদিকে মনে করো 4 ঘর যাচ্ছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 7,4। একটা জিনিস খেয়াল করো, ঠিক বিপরীত যখন আমি এই বিন্দুটা পাবো এটার জন্য কিন্তু আমি মানটা পাচ্ছি 7, আর এই দিকে সেই মানটা কত হচ্ছে? -3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি আসলে কত পাচ্ছি? 7, মাইনাস, সরি এখানে তো আবার 4 হবে না, 4 সরি। তাহলে -7, অর্থাৎ এই যেই লেখটা আছে তার উপর যে বৃত্তটা আমি আঁকলাম না, এই বৃত্তর উপর আমি দুইটা বিন্দু পেয়ে গেছি যাদের জন্য এক্স এর মান কি পাচ্ছি? একই পাচ্ছি। স্টুডেন্টরা আমি আবার রিপিট করি, আমি কি বলতে চাচ্ছি যে এই বৃত্তর উপর এখানে একটা বিন্দু, যেই বিন্দুর মানটা কত? 7,4। ঠিক বিপরীত নিচে এই বিন্দুটা, সেটার জন্য মানটা কত? 7,-4। একটা জিনিস খেয়াল করো, এক্স এর মান এখানেও 7, এখানেও 7, এই দুইটা বিন্দু কিন্তু এই বৃত্তের উপরে অবস্থিত। তাহলে এটাকে আমি ফাংশন বলতে পারবো না, অর্থাৎ আমাদের বৃত্ত কিন্তু ফাংশন হলো না। বৃত্ত আমাদের কি হলো? বৃত্ত, এটা আমি তোমাদের একটা নোট করে রাখতে পারো, ফিউচারেও তোমাদের লাগবে, যে বৃত্ত ফাংশন নয়। আমাদের সরলরেখা, হ্যাঁ সেটি একটি ফাংশন, অর্থাৎ এই যে সরলরেখাটা আমি লিখছি এটা কিন্তু আমাদের ফাংশন। আমরা এরকম যে সরলরেখাগুলো আঁকতে পারি তারা কিন্তু আমাদের ফাংশন হবে। তাহলে আমরা কিভাবে কিভাবে করে বুঝলাম? আমরা প্রথমে সেটের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম কিভাবে ফাংশন পাই, এরপরে আমরা সেটাকে কার মাধ্যমে বোঝার চেষ্টা করলাম? আমরা সেটাকে বোঝার চেষ্টা করলাম আমাদের ইয়ার মাধ্যমে, আমাদের গ্রাফের মাধ্যমে, ঠিক আছে? এরপর আমরা সর্বশেষ ডায়াগ্রামের মাধ্যমেও এটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সেটাতে আমরা যাব। সেই যাওয়াটার আগে আমরা একটা মজার জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে আমাদের ডোমেন, রেঞ্জ ও কোডোমেন জিনিসটা কি। কোডোমেন নিয়ে কিন্তু তোমাদের অত তেমন কিছু কথাবার্তা বলা হয় না, ঠিক আছে? সো আমাদের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের 2.7 অর্থাৎ আমাদের অ্যাপের যে দ্বিতীয় অধ্যায় যে 7 নম্বর ভিডিওটা আছে সেখানে কিন্তু আমাদের এই সংক্রান্ত সকল কিছু তোমাদের রেফারেন্স করে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, অলরেডি আমি তোমাদেরকে একটা ব্যাপার বুঝাইছি, সেই ব্যাপারটা কি, যে ডোমেন হচ্ছে আমাদের এক্স এর মান, ঠিক আছে? রেঞ্জ আসলে কি? রেঞ্জ হচ্ছে, মনে করো একটা ব্যাপার আমি বলি,
সাধারণত আমরা একটি ফাংশনকে কিভাবে সংজ্ঞায়িত করি জানো? আমরা এভাবে লিখি x f such that আমাদের এভাবে a অ্যারো b দ্বারা প্রকাশ করি যে এইটা হচ্ছে আমরা একটা ফাংশনকে সংজ্ঞায়িত করতেছি। এখন এই ফাংশনটাকে আমরা এভাবে লিখি f of x equals to, সাপোজ আমি মনে করো লিখলাম x plus 2। তোমরা এটা বলতে পারো f of x আবার কি, এটা তো কখনো দেখি নাই। আসলে f of x বলা কিছু না, এটা আসলে y equals to x of 2 আমরা লিখতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে মনে করো যে আমি x এর জায়গায় যে মানটা বসাবো, আমি যদি x এর জায়গায় 1 বসাই y এর মান হবে 3, x এর জায়গায় যদি 2 বসাই তাহলে y এর মান হবে 4। অর্থাৎ x এর মানের উপর আমার y যেহেতু ডিপেন্ডেন্ট, x এর মান আমি যা বসাচ্ছি তার উপর আমার yটা ডিপেন্ড করে। এই কারণে আমি বলতে পারি যে y is a function of x। এই ঘটনাটাকে আমরা বলি f of x। আবারও বলি, যেহেতু x এর মানের উপর y ডিপেন্ডেন্ট, সেই কারণে আমরা এই ঘটনাটাকে কি বলি যে y is a function of x বা f of x। এই কথাটা মানে কি যে আমার yটা f এর একটা ফাংশন, তাহলে আমরা y লেখা যায় আর f of x লেখা সেটা কোনো প্রবলেম নাই আমাদের, ঠিক আছে? তো এখন একটা জিনিসকে আমি তোমাদেরকে বললাম যে একটা ফাংশনকে আমরা এভাবে সংজ্ঞায়িত করি যে f যদি হয় একটি ফাংশন f such that a arrow b দিলাম, তাহলে এখানে এটা আসলে কি? আসলে এই এটাকে আমরা বলি ফাংশনের ডোমেন। তাহলে তোমরা বলতে পারো এই বিটা তাহলে কি না, বিটা হচ্ছে আমাদের ফাংশনের কোডোমেন। ওকে, তাহলে রেঞ্জটা কি? রেঞ্জটা আমরা বের করব কিভাবে, বের করতে পারি দেখাচ্ছি তোমাদেরকে। মনে করো আমাদের এরকমই একটা ম্যাথের ঘটনা বলে দিয়েছে যে আমাদের f of x equals to x plus 2। তো আমি যেটা লিখলাম যে a equals to আমাদের -2, 1 এবং 3। তাহলে দেখো আমি এই যে পুরো সমস্যা, সেই সমস্যাতে আমি কি করলাম, আমাকে সংজ্ঞায়িত করা আছে ফাংশনটা, সে ফাংশনে a হচ্ছে ডোমেন, b হচ্ছে কোডোমেন, আর কি বলা আছে আমাকে ফাংশনটা উল্লেখ করে দেওয়া আছে। উল্লেখটা কি? আমাদের f of x equals to x plus 2। এখন আমার ডোমেনের মান মানে আমি তোমাদের অলরেডি বলছি ডোমেন আসলে কারা, ডোমেন হচ্ছে আমার এক্স এর মানগুলো, অর্থাৎ এক্স এর মানগুলোকে আমি আমার মূল ফাংশনে বসাবো। তাহলে এক্স এর মানগুলোকে আমি যদি বসাই তাহলে দেখি কাকে পাচ্ছি। তাহলে এক্স এর জায়গায় যখন আমি -2 কে বসাবো তাহলে -2 + 2 = হবে 0। এটার জায়গায় যদি আমি 1 কে বসাই তাহলে হবে আমার 1 + 2 = 3, এবং এখানে যদি আমি 3 কে বসাই তাহলে এখানে 3 + 2 = হবে 5। তাহলে আমার এই যে মানগুলো বসাচ্ছি, অর্থাৎ আমি x ডোমেনের মান অর্থাৎ x এর মান বসানোর পর নতুন যে মানগুলোকে পেলাম, এই যে নতুন মান, এই যে তিনটা নতুন মান, এরাই হচ্ছে আমার রেঞ্জ। অর্থাৎ আমার x এর মান বসানোর পরে আমি যে মানগুলোকে পাচ্ছি তাদেরকে রেঞ্জ বলতে পারি। তাহলে রেঞ্জ এখানে কারা? রেঞ্জ হবে 0, আমার 3 এবং 5। ওকে, তাহলে আমরা একটা সহজভাবে আমরা কিন্তু অনেক দূর অনেকগুলো জিনিস বুঝে ফেলেছি। তাহলে ডোমেন কি? ডোমেন বুঝলাম যে আমাদের এক্স এর মানগুলো, আর এক্স এর মানগুলো আমাদের এই নির্ণীয় ফাংশনে বসানোর পরে আমি যেই মানগুলোকে পাচ্ছি সেইগুলোকে আমি বলতেছি রেঞ্জ। আচ্ছা, এখন এটাকে আমি আর একটু সহজভাবে উদাহরণ দিই। মনে করো যে এই যে মেয়েটা সেটা হচ্ছে তুমি, ঠিক আছে? এখন তোমাকে নিয়ে তোমার ফ্যামিলির অনেক আশা ভরসা, তাই না? আমাদের সবাইকে নিয়ে আমার ফ্যামিলি চায় আমরা অনেক পড়াশোনা করি। এই পড়াশোনা যাতে আমি মানে করার জন্য আমাদের ফ্যামিলি কিন্তু আমাদের অনেকভাবে হেল্প করে। কিভাবে হেল্প করে? মনে করো আমাদের স্কুলে পাঠাচ্ছে, মনে করো আমাদেরকে টেক্সট বুক কিনে দিচ্ছে, তাই না? আমাদেরকে স্যারদের কাছে পড়তে পাঠাচ্ছে, আমাদেরকে শিখতে পড়াচ্ছে, এটা ধরে নিলাম, ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি যে তুমি যাতে ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট করো, সেই কারণে তোমার ফ্যামিলি কি করে, তোমার উপর এই ইনপুট গুলা দেয় যে
আচ্ছা নাবিলা, তুমি যাতে ভালো রেজাল্ট করো এই কারণে আমি তোমাকে স্কুলে পাঠাচ্ছি, আমি তোমাকে বই কিনে দিচ্ছি, আমি তোমাকে স্যারদের কাছে পাঠাচ্ছি, আমি তোমাকে শিখতে পড়াচ্ছি। ওকে, এখন এটা থেকে তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করে? তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে এক্সপেক্ট করে যে তুমি বড় হয়ে ডক্টর হবা, তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবা, তুমি বড় হয়ে টিচার হবা, তুমি বড় হয়ে সায়েন্টিস্ট হবা। এরকম অনেক কিছু তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে এক্সপেক্ট করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে যে মনে করো একটা ব্যাপার কি হলো, তুমি কিন্তু এই স্কুলে পড়তেছো, টেক্সট বুক পড়তেছো, স্যারদের কাছে পড়তেছো, শিখতে পড়তেছো, এগুলা পড়তেছো, তোমাকে এগুলা কেন দিচ্ছে তোমার ফ্যামিলি? তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে এই আশাগুলো আছে, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, টিচার হও, সায়েন্টিস্ট হও, তাই না? এখন দেখা গেল কি যে তোমার মানে তোমার প্রতি তোমার ফ্যামিলি যে এই ইনপুট গুলো দেয় না, এই ইনপুট গুলোকেই আমরা বলতে পারি তোমার জন্য ডোমেন। খুব সহজে বুঝো, তোমার জন্য বা তোমার ফ্যামিলি তোমাকে যে ইনপুট গুলো দিচ্ছে তুমি ভালো রেজাল্ট যাতে করো বা ভালো একটা ভবিষ্যৎ যাতে তোমার হয়, সেইগুলোকে আমি বলতে পারি তোমার জন্য ডোমেইন। আর দেখা গেল এরকম যে তুমি কি করলা, তুমি হচ্ছে টিচার হলা, তুমি সায়েন্টিস্ট হইলা, তুমি ইঞ্জিনিয়ারও হইলা, হইতে পারে না যে 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 ইঞ্জিনিয়ার সে তো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতেই পারে, আবার সে কিন্তু বিজ্ঞানীও হতে পারে, তাই না? তো তুমি তিনটা কিন্তু এট এ টাইম হতেই পারে, একজন ইঞ্জিনিয়ার, একটা শিক্ষক অবশ্যই হতে পারে, আবার সে একজন বিজ্ঞানীও হতে পারে। তাহলে তুমি তিনটা হলা, ঠিক আছে? তাহলে তোমাকে তোমার ফ্যামিলি কি করলো? তোমাকে তোমার ফ্যামিলি এইগুলো, এই ইনপুট গুলো তোমার ফ্যামিলি তোমাকে দিল এবং তার থেকে তুমি এই তিনটি আউটপুট দিলা। আউটপুট গুলো তোমার কি কি? এই তিনটা আউটপুট, অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ার হলা, তুমি টিচার হলা এবং তুমি বিজ্ঞানী হলা। এই যে তোমার কাছ থেকে যে আউটপুট পাওয়া গেল, এই আউটপুটটাকে আমরা বলি রেঞ্জ। তাহলে ডোমেন কি ছিল? ডোমেন ছিল তোমাকে যে ইনপুট দেওয়া হলো আর তোমার থেকে যে আউটপুট পাওয়া গেল সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে কোডোমেন কারা? কোডোমেন হচ্ছে এখানে তোমার ফ্যামিলির যত প্রত্যাশা তোমাকে নিয়েছিল, যে তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে ভাবছে কি কি, যে তুমি ডক্টর হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি টিচার হবা, তুমি সায়েন্টিস্ট হবা, এই সবগুলো হচ্ছে তোমার জন্য কোডোমেন। আমার কথাটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটা ফাংশন থেকে যে রেজাল্টটা আশা করি সেটাকে আমরা বলতে পারি কোডোমেন, বা অনেকে এভাবেও বলে যে আমাদের রেঞ্জটা যেই সেটের সদস্য সেটাই আমাদের কোডোমেন, তাই কি না? দেখো, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার আর সায়েন্টিস্টের মধ্যে তুমি তিনজন হইছো, তাহলে তোমার রেঞ্জটা কিন্তু এই যে সেটটা তার মধ্যে আছে। তাহলে এই পুরাটাকে আমরা কি বলতে পারি? কোডোমেন বলতে পারি। ওকে, এখন আমরা এই জিনিসটাকে এবার এবার এই ধরনের প্রবলেম অর্থাৎ ডায়াগ্রাম রিলেটেড প্রবলেম তোমাদের প্রায় আসে, সেটার মাধ্যমে বোঝার চেষ্টা করি এবং হয়তো আমাদের ফিউচার ক্লাসগুলোতে আমরা এগুলো রিলেটেড অনেক ম্যাথ প্রবলেম সলভ করব। একটা জিনিস খেয়াল করো যে আমাকে এখানে কি কি বলা হয়েছে, যে আমাকে বলা হয়েছে যে আমার এই ক্ষেত্রে -4, অর্থাৎ আমাকে কিন্তু প্রবলেমটা বলে দিছে। প্রবলেমটা কি? যে f of x equals to আমার ফাংশনটা x plus 2 হোল স্কয়ার। এখন আমি যখন এখানে -4 বসাচ্ছি, দেখো -4, তাহলে -4 plus 2 হোল স্কয়ার, তাহলে সেখানে আমি কত পাচ্ছি? এখানে আমি পাচ্ছি -2 হোল স্কয়ার, তাহলে কত হয়? 2 দুগুণী 4 হয়, তাই না? খুব সহজ। তাহলে একটা জিনিস খেয়াল করো যে যখন আমি এখানে -4 বসাচ্ছি আমি 4 পাচ্ছি, -2 বসালে কেন 0 পাচ্ছি? সবগুলোই তোমরা বুঝতে পারতেছো, বিকজ আমি যদি এখানে -2 কে বসাই তাহলে আমরা এখানে কাকে পাবো? -2 বসালে আমার -2 প্লাস 2 হোল স্কয়ার, তাহলে আমার 0 হোল স্কয়ার করে আমি 0 পাচ্ছি। তো এভাবে করে আমি প্রত্যেকটা মানকে বসালাম। আসলে ব্যাপারটা খুব সিম্পল। এই যে প্রথম অর্থাৎ বাম পাশের যে তুমি শেপটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি ডোমেন।
আর আমরা কি বলছি, এটা কি আমার রেঞ্জ? না, এটা হচ্ছে আমার কোডোমেন। কোডোমেন। এখন এই এক্সাম্পলটা দেখার পর তোমার ডোমেন, রেঞ্জ আর কোডোমেন নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। এখন একটা জিনিস দেখো, আমি এই ফাংশনটাতে কাদের কাদের মান বসাচ্ছি? আমি বসাচ্ছি -4 এর ভ্যালু, -2 এর ভ্যালু, 0 এর ভ্যালু, 2 এর ভ্যালু আর 4 এর ভ্যালু। অর্থাৎ আমি এক্স এর জায়গায় যেই মানগুলোকে বসাচ্ছি তারাই হচ্ছে আমার ফাংশনটির জন্য ডোমেন। অর্থাৎ আমার ডোমেন, অনেকে আবার এটাকে এভাবে লেখে, ডি লেখে, ডিতে বোঝায় ডোমেন কোন ফাংশনের? এফ ফাংশনের। তাহলে ডোমেন এফ, ডিএফ, ডিটাকে বড় করে এফটাকে নিচে ছোট সাবস্ক্রিপ্ট করে। তো তোমরা এই সকল চিহ্নের সাথে কিন্তু পরিচিত থাকো, কারণ অনেক সময় এমসিকিউতে অনেক চিহ্ন স্যাররা কিন্তু ব্যবহার করে থাকে। তাহলে ডোমেন এফটা কি হবে? সেকেন্ড ব্র্যাকেট দিব আমার সেটের -4, -2, 0, 2 আর 4। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে আমার ফাংশনটির জন্য আমার ডোমেনের মান। এখন এদের মান বসানোর ফলে দেখো আমি কাকে কাকে পাইছি? 0 পাচ্ছি, 4 পাচ্ছি। এখন 4 দেখো, -4 বসাইলেও 4 পাচ্ছি, আবার 0 বসাইলেও 4 পাচ্ছি, পাইতেই পারি, প্রবলেম নাই। এখন যে ব্যাপারটা 4 পাচ্ছি, এইদিকে আমি 16 পাচ্ছি, 36 পাচ্ছি, কিন্তু 64 কি কারোর জন্য পাচ্ছি? না, 64 কিন্তু আমি কারোর জন্য পাইনি। তাহলে আমার ব্যাপারটা হচ্ছে, আমার রেঞ্জ হচ্ছে কারা? ঠিক রেঞ্জকেও আমরা এভাবে লিখতে পারি, রেঞ্জ এফ। একটা জিনিস খেয়াল করো, ঠিক আগের বারের মতোই দেখো, এই তিনটাকে পেয়েছে, ডক্টরটাকে কি আমি রেঞ্জে নিয়েছিলাম? না, নেই নেই। অনুরূপ ভাবে এই ক্ষেত্রে আমার রেঞ্জ কারা কারা হবে? ডোমেনের মান বসানোর ফলে, অর্থাৎ ডোমেনের মান আমার এই যে সেটটা সেখানে বসানোর ফলে আমি যাদেরকে পাচ্ছি, অর্থাৎ 0 পাচ্ছি, 4 পাচ্ছি, 16 পাচ্ছি, 36 পাচ্ছি, এরা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে কোডোমেন কারা? আশা করি তোমরা এখন বুঝে ফেলছো যে কোডোমেন হবে আমার, এখানে অনেক সময় আমরা সিও ছোট হাতে দিয়ে ডি দ্বারা ডোমেন বুঝাই, এটা হবে এখানে প্রত্যেকটা উপাদানই, অর্থাৎ 0, 4, 16, 36 এবং 64। অনেকে বলতে পারো তাহলে কি ব্যাপারটা এরকমই যে আমাদের সব সময় কোডোমেনের মান বড় হবে বা বেশি হবে আর মানে রেঞ্জের মান কম হবে? না, এটা আমাদের হওয়াটা বাধ্যতামূলক না। আমাদের এরকমও হতে পারে যে রেঞ্জ যা আসছে কোডোমেনও ঠিক তাই আসতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা আমাদের ভিডিওতে খুব সুন্দর করে বলা আছে, সেই ঘটনাটা যখন হবে, অর্থাৎ আমাদের রেঞ্জ আর কোডোমেন যখন ইকুয়াল হবে, তখন আমরা সেই ফাংশনকে সার্বিক ফাংশন বলি। সেই সংক্রান্ত অবশ্যই আমাদের অ্যাপের ভিডিওটা তোমরা দেখবা, সেখানে কিন্তু তোমাদের কনসেপ্টটা আরো সুন্দর অ্যানিমেটেড করে ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আমাদের আলোচনা থেকে সহজ একটা প্রবলেম দেখে আমাদের মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে লাইভ ক্লাসটা আমাদের একটু আলোচনার মধ্যেই। এখন একটা জিনিস খেয়াল করো যে সব সময় একটা প্রবলেম পেয়ে একটু চিন্তা করতে হবে। যেমন এই প্রবলেমটা তোমরা পেলা, তাহলে সাথে সাথে ভেবে ফেললা যে এই ক্ষেত্রে আমার 1, 2, 3 ডোমেন, আর এই ক্ষেত্রে রেঞ্জ হবে এক্স, ওয়াই, জেড কে। না, আগে চিন্তা করো যে আমার এই প্রবলেমটাকে আসলে একটা ফাংশন হচ্ছে কিনা। এখানে যে দুইটা আমি ডায়াগ্রাম তোমাদেরকে দেখিয়েছি স্টুডেন্টরা, এটাকে আমাদের আদৌ কোনো ফাংশনে পড়ে কিনা সেটা একটু আমরা চিন্তা করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা জিনিস এভাবে আমি তোমাদের সাধারণত বুঝাই যে আমরা তো এটা জানি যে আমাদের এই প্রথমটা সেটা হচ্ছে ডোমেন এবং এটা হচ্ছে আমাদের কোডোমেন। একটু তোমরা বুঝে ফেলেছো। এখন আমাদের সবচেয়ে সহজে তোমরা অনেকে এভাবে বুঝতে পারো, মনে করো এটা হচ্ছে কোনো ফল এবং সেটা হচ্ছে কোন গাছ থেকে এসেছে তাকে বোঝাচ্ছে, ফল এবং গাছ। আচ্ছা, তো মনে করি ব্যাপারটা এরকম যে 1 নাম্বার যে ফলটা সেটা এক্স গাছ থেকে এসেছে, হতেই পারে। 2 নাম্বার যে ফলটা সেটা ওয়াই গাছ থেকে এসেছে, এবং আমাদের এখানে ঝামেলা হয়ে গেল, 3 নাম্বার যে ফলটা সেটা জেড গাছ থেকে আসছে, কে গাছ থেকে আসছে। এটা কি হতে পারে? এই ঘটনাটা কি মানে একটা স্বাভাবিক ঘটনা যে এটা কি হতে পারে যে একটা ফল আমাদের আছে, আমাদের এরকম একটা ফল আছে, সেটা আমার এই গাছেরও সাথে যুক্ত,
আবার এই গাছের সাথেও যুক্ত। যদি হয় তাহলে কিন্তু সেটা কোনো স্বাভাবিক ঘটনা হবে না। হ্যাঁ, হতে পারে কখনো, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক ঘটনা হচ্ছে না। তাহলে যেহেতু এটা কোনো স্বাভাবিক ঘটনা হচ্ছে না, যখন আমরা দেখবো, আমরা এভাবে করে চিন্তা করব, অনেকে ফল বা গাছ বা আমাদের যে অ্যাপের ভিডিওতে সেখানে কিন্তু সন্তান বা মা দিয়েও দেখানো হয়েছে, সন্তান বা মা দিয়েও দেখানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এভাবেও চিন্তা করতে পারো যে ৩ যদি হয় সন্তান, তাহলে একটা সন্তান কি আমাদের দুটি মা থেকে আসবে? তা কিন্তু আসবে না। তাহলে আমি এই পর্যন্ত তোমাদেরকে কি বললাম, আমরা যখন এরকম ডায়াগ্রাম দিয়ে আমাদের এমসিকিউতে সাধারণত এরকম প্রবলেম অনেক আসে, তোমরা প্রবলেমটা পাওয়ার সাথে সাথে আগে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করো যে আমার যে জিনিসটা সেটা কি আদৌ ফাংশন হচ্ছে কিনা। তো এই কিভাবে ফাংশন হচ্ছে বা হচ্ছে না সেটা কিভাবে আমরা বের করব, সেটা বের করব আমরা এরকম ফল বা গাছ ধরে নিতে পারি, আমরা সন্তান বা মা ধরে নিতে পারি, তাহলে আমাদের চিন্তা করতে খুব সহজ হবে। তাহলে এভাবে চিন্তা করি, এই ঘটনাটা খুব সহজ যে একটি ফল এক্স গাছ থেকে এসেছে, একটি ফল ওয়াই গাছ থেকে এসেছে, এবং আমাদের কি হচ্ছে, একটা ফল জেড গাছ থেকেও আসছে, কে গাছ থেকেও আসছে। তাহলে ব্যাপারটা স্বাভাবিক না। তাহলে আমার অবশ্যই এই যে ঘটনাটা এখানে এঁকেছে এটা কিন্তু ফাংশন নয়। তাহলে আমাদের আগে, আমাদের ডোমেন রেঞ্জে যাওয়ার আগে আমাদের কিন্তু কোন ব্যাপারটিকে অ্যানালাইসিস করতে হবে বা দেখে নিতে হবে যে আমাদের ঘটনাটাকে আমাদের ফাংশন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পরের এক্সাম্পলটাতে দেখি। এখন পরের এক্সাম্পলটাতে ঠিক আছে, ১ নাম্বার আমি আবার এখানে নিচে নিচে লিখি, ফল এবং গাছ। তাহলে আমাদের কি হচ্ছে, ১ নাম্বার ফলটি আমাদের কি হচ্ছে, আমাদের এক্স গাছ থেকে আসতেছে। আমাদের ২ নাম্বার ফলটি আমাদের ওয়াই গাছ থেকে আসতেছে। আমাদের ৩ নাম্বার ফলটা আমাদের জেড গাছ থেকে আসতেছে। তাহলে এখন ব্যাপারটা তোমরা চিন্তা করতে পারো, তাহলে এখানে কি ঝামেলাটা এটা হলো না যে আমাদের ৪ নাম্বার ফলটা কোন গাছ থেকে আসে? এটা কি সম্ভব? কোনো ফল আসে পড়ছে কিন্তু তার গাছ নাই, বা যদি তুমি সন্তান দিয়ে বলো এটা কি সম্ভব ভাইয়া? তো আমাদের ব্যাপারটা কিন্তু হয় না। স্টুডেন্টরা খেয়াল করো যে আমাদের এই যে ঘটনাটা হচ্ছে সেটা কিন্তু আমাদের আবার স্বাভাবিক না। তো যেহেতু স্বাভাবিক না, সেহেতু আমরা বলতে পারি এই জিনিসটিও ফাংশন নয়। তাহলে আমরা যখনই ডায়াগ্রাম থেকে বের করা ট্রাই করব, মনোযোগ দাও স্টুডেন্টরা, আমরা যখন ডায়াগ্রাম থেকে বের করা ট্রাই করব যে আমাদের ফাংশন কি ফাংশন না, তাহলে প্রথমে যেটা করব, আমাদের লেফট সাইডের যেই বক্সটা বা আছে সেটাকে আমরা ধরে নিব আমাদের ফল বা সন্তান, আর আমাদের রাইট সাইডে যে আছে তাকে গাছ বা মা ধরে নিব। এরপরে দেখব যে স্বাভাবিক হচ্ছে কিনা একটা ব্যাপার। আসো তো আরেকটা উদাহরণ দেখি। মনে করো 1 দিলাম, 2 দিলাম এবং এক্স ওয়াই জেড দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এরকম হইলো আমার যে আমাদের এখান থেকে পাচ্ছি, আচ্ছা আমি ধরো 3ও দিলাম, তারপরে হচ্ছে 1 এক্স এ যাচ্ছে, এটা আমার ওয়াই এ যাচ্ছে, এটা আমার এটাতে যাচ্ছে, এবং খালি দেখো এটা বুঝলে আর আমাদের কোনো প্রবলেম নাই। তোমাকে এরকম একটা চিত্র দিয়ে বললো যে এটা কি আমাদের ফাংশন হচ্ছে কিনা। তো আগের দুইটা এক্সাম্পল তো তোমরা ক্লিয়ারলি বুঝছো। তাহলে এবারটাতে আমি আবার লিখি, মনে করো ফল আমার গাছ, বা তোমরা যদি মনে করো যে সন্তান বা মা দিয়ে ধরবা, সেটাও সমস্যা নেই। ১ নাম্বার ফলটা এক্স গাছ থেকে আসছে, ঠিক আছে। ২ নাম্বার ফলটা ওয়াই গাছ থেকে আসছে, ঠিক আছে। ৩ নাম্বার ফলটা ও ওয়াই গাছ থেকে আসছে। এটা কি হতে পারে? অবশ্যই পারে। কেন পারবে না? এটা তোমরা এভাবে খেয়াল করো যে আমাদের যে একটা ঘটনা এরকম হতেই পারে না, একটা কি এরকম, এটা কি বাধ্যতামূলক একটা গাছে আমাদের অলওয়েজ একটাই ফল থাকতে হবে? আমার তো হতেই পারে যে একটা গাছে আমার ২ নাম্বার ফলও ধরছে, ৩ নাম্বার ফলটাও আমাদের ধরছে, এটা আমাদের হতেই পারে।
আবার এই ক্ষেত্রে কি ঘটনাটা হয়েছে, যে জেড বলে যে ঘটনাটা, যে জেড যে আমার গাছটা, তার কোনো ফলই নাই, এটাও হতেই পারে। একটা গাছে আমাদের ফল নাও হতে পারে, বা একটি মার সন্তান নাও থাকতে পারে। ব্যাপারটা কি অস্বাভাবিক? কিন্তু অস্বাভাবিক না। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমাদের অবশ্যই ফাংশন। তাহলে একটু রিপিট করে আমি কি বললাম, আমাদের এই ঘটনাটা কিন্তু হতেই পারে যে আমাদের একটা গাছ ওয়াই, সেই গাছে আমাদের কি হচ্ছে, আমাদের সেই গাছ থেকে আমরা দুটো ফল পাচ্ছি, অর্থাৎ 2 নাম্বার যে ফলটা সেটাও আমরা ওয়াই গাছ থেকে পেলাম, এবং 3 নাম্বার যে ফলটা সেটাও আমরা ওয়াই গাছ থেকে পেলাম। তাহলে এই ঘটনাটা কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের একটা স্বাভাবিক ঘটনা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটি একটি ফাংশন। কিন্তু কোনোভাবে যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, চেঞ্জটা কিরকম করলাম, যে আমরা এরকম একটা অ্যারো দিয়ে দিলাম। এখানে প্রবলেমটা কি হলো, আমি বলতে চাচ্ছি যে 3 নাম্বার যে ফলটা সেটা ওয়াই গাছ থেকেও আসে, আবার জেড গাছ থেকেও আসে, বা একটি সন্তান কি করতেছে, দুইজনকে মা দাবি করতেছে। তাহলে এটা কিন্তু আমাদের স্বাভাবিক হচ্ছে না, তখন আবার এই ঘটনাটা আমাদের ফাংশন হবে না। তাহলে আজকের আমাদের যে আলোচনাটা, সে আলোচনাটায় আমরা ওভারঅল কি কি শিখলাম, সেই ওভারঅল কি কি, যেটাকে আমি রিক্যাপ করার আগে শেষবারের মতো তোমাদের একটু কমেন্টগুলো দেখে নিচ্ছি। আচ্ছা, তোমরা অনেকে যারা এতটুক সময় ধরে আমাদের সাথে ক্লাসটা করেছো, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ ফাংশন অনেকে আমাকে হ্যাঁ ধন্যবাদ মনন, তুমি পুরাটা টাইম লিখেছো মানে ক্লাসটা করার জন্য। এরপরে রাজশাহী থেকে সাদিয়া আমাদের সাথে ক্লাসটা করেছে, এরপরে অনন্যা ক্লাসটি করেছে, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, অবশ্যই জাহিদুলকে ধন্যবাদ আমাদের সবগুলো ভিডিও দেখার জন্য। আমাদের ওভারঅল আমি বলেছি যে এই আলোচনাটা আমাদের 9, 10 এবং এসএসসি সবার জন্যই এভাবেই করে সাজানো। দেখেছো আমরা হয়তো কিন্তু প্রথমে শুরু সহজ জিনিস দিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু আমরা ওভারঅল কিন্তু আমাদের কঠিন জিনিসে যে আমরা শেষ করেছি, তাই না? আচ্ছা এখন, আচ্ছা তো ঠিক আছে, এখন আমরা জাস্ট একটু রিক্যাপ করি আজকে যে আলোচনাটা। অর্থাৎ আমাদের, তোমরা দেখতে পাচ্ছ আমাদের নিচে কিন্তু লেখা আমাদের কনসেপ্ট ভিত্তিক, এবং আমি কনসেপ্ট গুলোকে উদাহরণ দিয়ে বুঝাইছি যাতে তোমাদের মাথায় সেফ থাকে। ঠিক আছে, এরপরেও এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আমাদের পেজে থাকবে এবং তোমরা এটাকে বারবার দেখে নিতে পারবা। আমরা শুরুটা কিভাবে করেছিলাম আমাদের আজকের আলোচনাতে, তাহলে আমরা কি কি শিখেছি দেখি। আমরা আমাদের আজকের আলোচনাতে সেট প্রকাশ পদ্ধতি নিয়ে শিখেছি, যেগুলো কিন্তু আমাদের অ্যাপে তোমাদের 2.1 আছে। এরপরে আমরা অন্বয় শিখেছি, কিভাবে সেট থেকে আমরা অন্বয় পেতে পারি সেটা তোমাদেরকে শিখিয়েছি। এরপরে আমরা দেখালাম কিভাবে অন্বয় থেকে ফাংশন পাই, সেটের মাধ্যমে দেখাই, দেন সেটাকে আমরা লেখচিত্রের মাধ্যমেও দেখাই। এরপরে আমরা সেখান থেকে ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন, এই তিনটা জিনিসকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। এরপর ডোমেন, রেঞ্জ, কোডোমেন বের করার জন্য আমরা ডায়াগ্রামের সাহায্যে, অর্থাৎ এরকম যে ডায়াগ্রাম দিয়ে আমাদের যে প্রবলেমগুলো আসে সেগুলো দেখলাম, এবং আমরা কিভাবে আমাদের ডায়াগ্রাম থেকে ফাংশন বের করতে পারি কি পারি না সেটাও শিখলাম। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের কনসেপ্ট বিল্ডিং এর ক্লাস। যদি আমাদের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আমাদের প্রথম ক্লাসটি যারা যারা ধৈর্য ধরে করেছো এতক্ষণ ধরে, সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই আশা করি আমাদের শিখোর সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।